বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষ তারা লাইনে রয়েছে, কখনো নোটবন্দি, কখনো ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা। এখন আবার 2026-এ দাঁড়িয়ে এসআইআর এর নাম করে লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। এই সরকার কি লাইনে দাঁড় করার জন্য এসছেন? চণ্ডীতলা 2 নম্বর ভিডিওতে পরিদর্শনে এসে এমনটাই বললেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা। চণ্ডীতলা 2 নম্বর ব্লকে রয়েছে এবং যেমনটা সুদীপ রাহার অভিযোগ যে কোনো রকম পরিকাঠামো নেই। দেখা যাচ্ছে বহু মানুষ, হাজার হাজার মানুষ এখানে হিয়ারিংয়ে আসছে, অথচ না কোনো রকম অ্যাম্বুলেন্স পরিষেবা, না কোনো রকম যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কোনো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, সেরকম কিছু নেই। এমনকি জল পর্যন্ত দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং তিনি যেমনটা বলছেন যে 20 বছর ধরে যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করছেন তাদেরকে আবার নাগরিকত্ব প্রমাণ করা বা ভোটার তিনি না কি বৈধ ভোটার কিনা সেটা প্রমাণ করতে হবে, সেই প্রশ্ন সুদীপ রাহা তুলেছেন। আমি একটা কথাই বললাম যে এই যে লজিস্টিক্সের ব্যবস্থাটা, সাধারণ মানুষ 15 কিলোমিটার দূর থেকে আসছে নিজের ভোটাধিকার প্রমাণ করতে, সেই লজিস্টিক্সের দায়িত্বটা নির্বাচন কমিশন নেবে না? সেই লজিস্টিক্সের দায়িত্বটা তো নির্বাচন কমিশনের নেওয়া উচিত। এক বোতল জল দেয়নি, একটা বিস্কুট ছেড়ে দিন, এক বোতল জল দেয়নি। বিজেপির কথায় যিনি 20 বছর ধরে ভোট দেন তাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এটা জানাতে আজকে আমি কয়েকজনের সাথে কথা হলো। এবং সাধারণ মানুষকে যে হয়রানি বিজেপি করছে, আপনি দেখুন সব ধর্মের লোকেরা এখানে লাইনে দাঁড়িয়ে, সব ধর্ম সব বর্ণ দেখান আপনি আপনার চ্যানেলের মারফত, সবাই আছে, কে নেই? বিজেপি এসে বড় বড় কথা বলছে আমরা যত বাংলাদেশিদের নাম সব বাদ দিয়ে দেবো। এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বাংলাদেশি না সবাই রোহিঙ্গা? নাকি সবাই রোহিঙ্গা? আপনি 58,20,000 লোকের নাম বাদ দিয়েছেন, 58টা নামের তালিকা দিন না যারা বাংলাদেশি আর রোহিঙ্গা। দিতে পারেননি কেন? আমাদের দল তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা বৈধতা দিতে হবে। এতদিন ধরে নির্বাচন কমিশন সেটার বৈধতা দেয়নি। কালকে সুপ্রিম কোর্ট জ্ঞানেশ কুমারের গালে থাপ্পড় মেরে বলেছে যে মাধ্যমিকের সার্টিফিকেটটা ভ্যালিড। একটা সরকার 2014 সালের পর থেকে আধারের জন্য লাইনে দাঁড় করিয়েছে, প্যান নাম্বারের জন্য লাইনে দাঁড় করিয়েছে, ব্যাংকের সাথে আধার লিঙ্ক করতে হবে তার জন্য লাইনে দাঁড় করিয়েছে, নোটবন্দির জন্য লাইনে দাঁড় করিয়েছে, আর আজকে 2026-এ এসে এসআইআর এর জন্য লাইনে দাঁড় করিয়েছে। এ কি লাইনে দাঁড় করানোর জন্য এসেছিল সরকারটা ক্ষমতায়? 26-এ মানুষ তৈরি হয়ে আছে। এই যে আপনি 95 বছরের মহিলাকে লাইনে দাঁড় করাচ্ছেন, একটা 9 মাসের প্রেগনেন্ট মা আজকে অসুস্থ হয়ে গেছিল, এগুলো শুনে এসছি। সেই মা এখানে এসে অসুস্থ হয়ে গেছে, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে? কারা করছে? আমাদের দলের কাউন্সিলররা করছে, আমাদের দলের বুথ সভাপতিরা করছে, আমাদের দলের যারা BLA 2 আছে তারা করছে। একটা এখানে যদি যে কেউ ফেন্ট হয়ে পড়ে যায়, কেন এটা হসপিটালের ব্যবস্থা, এখানে ডাক্তারের ব্যবস্থা থাকবে না? কেন ইলেকশন কমিশন সেই ব্যবস্থা করবে না? আপনি সাধারণ মানুষকে হয়রানি করে লাইনে দাঁড় করাবেন আর কাউকে এক বিন্দু জল দেবেন না, এটা কি এই অমানবিক নির্বাচন কমিশন? এই দিল্লির জমিদারদের বিরুদ্ধে বাংলার লড়াই। আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান যে কত সংখ্যক মানুষ, অসংখ্য মানুষ এই চণ্ডীতলা বিধানসভায়, কেউ 20 বছর ধরে ভোট দিয়েছে, কেউ 25 বছর ধরে ভোট দিয়েছে, কেউ 15 বছর ধরে ভোট দিয়েছে। তাদেরকে আজকে এসে বিজেপির দিল্লির জমিদারদের কথায় নিজেদেরকে প্রমাণ করতে হবে তাদের ভোটাধিকার আছে কি নেই। আমাদের দেশের লজ্জা এই বিজেপি। এবং আমি বলছি যে তৃণমূল কংগ্রেস সকলের সঙ্গে আছে এবং চারিদিকে বাঁকুড়ায় আপনারা দেখেছেন 4000 এনুমারেশন ফর্ম চুরি করে নিয়ে গিয়ে পালাচ্ছিল। কেন? ওই নাগরিকদের বাদ দেওয়ার জন্য ভোটাধিকার থেকে। জানে বাঁকুড়ায় হারবে। আমাদের দলের কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো এনুমারেশন ফর্মও পাহারা দিচ্ছেন, নাগরিকত্ব ভোটাধিকারও পাহারা দিচ্ছেন, এবং আমরা একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেবো না। ওরা কি ভাবছে যে আমি এসে ভয় দেখাবো? আরে তৃণমূল কংগ্রেস চন্দ্রবাবু নাইডুর দল নয়। আপনি ইডি দেখাবেন আর আমরা পায়ে গিয়ে এনডিএ সরকারের পায়ে পড়ে যাব। আপনি যত ভয় দেখাবেন আমরা তত গর্জে উঠব। এবং সব ধর্মের মানুষ এখানে আছে, সবাই দেখছে, এবং আমরাও দেখতে চাই এই চণ্ডীতলা বিধানসভায় কটা বাংলাদেশির নাম বাদ করলো, কজন রোহিঙ্গাকে নির্বাচন কমিশন চিহ্নিত করতে পারলো। আজকে দেশের নির্বাচন কমিশন এবং বিজেপি তারা যৌথভাবে বাংলাকে অসম্মান করছে, অমর্যাদা করছে। এর আগে ইডি সিবিআই নিয়ে এসে ভোটে জিততে পারেনি, এখন নির্বাচন কমিশনকে নিয়ে এসছে। সুতরাং প্রধানমন্ত্রী ইনকম্পিটেন্ট, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইনকম্পিটেন্ট, তাই নির্বাচনের আগে 78টা মিটিং করেও বাংলা জিততে পারে না। তাই এখন এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বাংলা জয় করতে চাইছে। 2026-এ যা এসআইআর করেছে না, আমি বলছি 2026-এ বিজেপিকে 26-এ থেমে যেতে হবে।
দেখুন, এরা তো মুখপাত্র নয়, এরা হচ্ছে মিথ্যা কথা বলার সুপাত্র। ভাইপো অ্যান্ড কোম্পানি মিথ্যায় সব মাস্টার ডিগ্রি করেছে, সত্য এরা বলে না। বলছে এসআইআর নাম করে বিজেপি নাকি মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে। এসআইআরটা নতুন ঘটনা নয়, এটা 14তম এসআইআর, এবং ভারতবর্ষের 12 জায়গায় হচ্ছে, কোথাও কোনো ঝামেলা নেই। এরা ঝামেলার সৃষ্টি করছে। দিল্লি থেকে নির্বাচন কমিশন পকেটে করে লোক নিয়ে আসেনি, তারা একটা নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছে। এবং সুপ্রিম কোর্টেও বারবার আপনারা দেখেছেন যে তারাও, এটা সুপ্রিম কোর্টেরও আর কি নলেজে আছে বিষয়টা, তাই নিয়ম বহির্ভূত কোনো কাজ এরা করতে পারে না। আর আমি শুনলাম যে মাধ্যমিকের সার্টিফিকেট নাকি এরা কেস করে বার করে নিয়েছে, কিন্তু এসআইআর এর ফর্ম যখন বিলি হচ্ছিল তার সঙ্গে একটা লিস্ট দিয়ে দেওয়া হচ্ছিল 12টা ক্রাইটেরিয়া, তার মধ্যে মাধ্যমিক সার্টিফিকেট ছিল। পরবর্তীকালে অ্যাডমিটটাকে অফ করেছিল, মাধ্যমিক সার্টিফিকেট প্রথম থেকেই ছিল, ওটা একটা মিথ্যা কথা। দ্বিতীয়ত, মানুষকে, বয়স্ক মানুষকে ভিডিও ডেকে হয়রান করা হচ্ছে, এটাও মিথ্যে কথা। হয়রান যদি করে সেটা বিডিও, ইআরও, বিএলওরা করছে, তারা রাজ্য সরকারের আন্ডারে কর্মরত কর্মচারী, রাজ্য সরকার প্রেশার দিয়ে তাদের করাচ্ছে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য। তার কারণ হচ্ছে বয়স্কদের জন্য বাড়িতে গিয়ে হিয়ারিং এর কথা নির্বাচন কমিশন বলেছে, এবং আজকে আমাদের 269 নম্বর বুথে বয়স্কদের বাড়িতে গিয়ে হিয়ারিং হয়েছে। তাও তবুও অনেক বয়স্ক মানুষকে কিন্তু বিডিও অফিসে ডাকা হচ্ছে, সেটা অযাচিতভাবে, অন্যায়ভাবে মমতা প্রশাসন, যারা এই নির্বাচনের কাজ, এই এসআইআর এর কাজ তদারকি করছে, তারা মানুষকে হ্যারাসমেন্ট করছে। এবং যেহেতু নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার, তিনি যেহেতু কেন্দ্রীয় স্তর থেকে আছেন, তাই বিজেপির ঘাড়ে দোষ চাপানোর একটা চক্রান্ত করছে, আর কিছু নয়। এটা মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি ঠিক করে নিয়েছে যে তাদের চাকরি চুরি, তাদের গরু চুরি, কয়লা চুরি থেকে আরম্ভ করে লাস্ট পর্যন্ত ফাইল চুরি, একের পর এক অরাজকতামূলক কাজকে চাপা দেওয়ার জন্য এই সাধারণ মানুষকে হ্যারাসমেন্টের মাধ্যমে মানুষের মনের হাওয়াটা ঘোরাতে চাইছে, কিন্তু ঘুরবে না। মানুষ মনে মনে স্থির করে নিয়েছে যে 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। আরেকটা কথা বলা হচ্ছে যে ইতিমধ্যে যে 18,20,000 নাম বাদ গেছে, এর আগে বলা হচ্ছিল রোহিঙ্গা বা বাংলাদেশিদের নাম বাদ গেছে, সেক্ষেত্রে এই এত লোকের মধ্যে কি কোথাও বাংলাদেশি বাইরে রয়েছে, বা যারা লাইনে দাঁড়ায় তারা কি বাংলাদেশি, এরকম প্রশ্ন তুলছে তৃণমূল। শুনুন, তৃণমূলের মুখপাত্রর পাশের ওয়ার্ড, তিনি 8 নম্বর ওয়ার্ডে থাকেন, 7 নম্বর ওয়ার্ডে বাস লাগিয়ে শয়ে শয়ে বাংলাদেশি কিন্তু এই ডানকুনি ছেড়ে পালিয়েছে। এবং দেখা গেছে বাংলাদেশে, আপনারাই খবর করেছেন, বিভিন্ন বর্ডারে বাংলাদেশিদের লাইন। এরা তাহলে কোথায়, এরা কেন চলে গেল? এরা যদি এদেশি হবে তাহলে এটা কেন চলে গেল? আমি প্রশ্ন করি তৃণমূলের মুখপাত্রকে, যে বাসে করে লাইন দিয়ে তারা এজেন্টকে টাকা দিয়ে আবার কেন বর্ডার পেরিয়ে বাংলাদেশে চলে গেল? তাহলে ভারতীয় জনতা পার্টি যেটা দাবি করেছিল যে আমাদের পশ্চিমবাংলায় প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গা আছে, এটাই তার প্রমাণ, তাদের পালিয়ে যাওয়া। এবার অনেকে এখনো তৃণমূল কংগ্রেসের কথায় আশা নিয়ে বসে আছে, তাদের হিয়ারিং হয়েছে, তবে এটুকু শিওর যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গার নাম একটাও থাকবে না। আবার যারা বৈধ ভারতীয় রাষ্ট্রবাদী, তাদের নাম একটাও বাদ যাবে না। এটাই হচ্ছে বিজেপির শেষ কথা। কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক যে কথাবার্তা তৃণমূল একদিকে বলছে, অন্যদিকে বিজেপি পাল্টা তার জবাব দিচ্ছে, তবে সাধারণ মানুষ কিন্তু সেই হয়রানির শিকার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চণ্ডীতলা 2 নম্বর ব্লকে এখনো শুনানি চলছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেওয়া হয়েছিল পঞ্চায়েতে, এলাকায় এলাকায় বা ওয়ার্ড অফিসে শুনানির কথা, সেটা কিন্তু হচ্ছে না এখনো পর্যন্ত, যার ফলে কিন্তু একই জায়গাতে দেখা যাচ্ছে অনেকগুলো কাউন্টার করে এরকম হিয়ারিং করা হচ্ছে, যার ফলে একই জায়গায় অনেকটা ভিড় রয়েছে। অর্থাৎ রাজনৈতিক চাপরত চললেও হয়রানির শিকার কিন্তু সাধারণ মানুষকে হতে হচ্ছে। সে তো হয়রানি হচ্ছে, তোর কাজ কামাই করে এই আশা, এই সবের ক্ষতিপূরণটা কে দেবে? আমরা গরিব মানুষ, দিন লেসি দিন খাই, তো এরকম হয়রানি নিয়ে ক্ষতিপূরণটা কে দেবে? হ্যাঁ, সবাই এসেছে। আমার নাম শেখ রহিম, 4 নম্বর ওয়ার্ড, ডানকুনি পৌরসভা। 8 নম্বর ওয়ার্ড। কি নামের কি কোনো অসঙ্গতি ছিল? আমার বাবার নামের একটু প্রবলেম ছিল স্পেলিং এর, তো সেই জন্য আমাকে ডেকেছে। কি নাম? প্রিয়া ঘোষ। এখন দেখার এই হয়রানি কতদিন চলে এবং এই যে এসআইআর প্রক্রিয়া
যে ফাইনাল লিস্ট আমরা যেমনটা জানতে পারছি সেটাও 14ই ফেব্রুয়ারি সেটা পিছোতে পারে। কারণ যেভাবে দেখা যাচ্ছে এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন করে যে নির্দেশগুলো মানতে বলা হয়েছে সেই নিয়ম মানতে গেলে কিন্তু যে তালিকা প্রকাশের কথা বলা হচ্ছিল ফাইনাল একেবারে 14ই ফেব্রুয়ারি সেটাও কিন্তু পিছোতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।